ফিল্মটি শুরু হয় ট্রেন লাইনের দৃশ্য দিয়ে এবং সঙ্গে সঙ্গে দেখানো হয় সময়টি 1968 সাল। পল একটি স্কাই ভিউ রেস্টুরেন্ট তৈরি করে আইরিসকে সারপ্রাইজ দেয়। আইরিস খুব খুশি হয় এবং এই রেস্টুরেন্টের জন্য একটি বিজ্ঞাপনের ছবি তোলা হয়, যেখানে পল এবং আইরিস একসাথে টাওয়ারের সামনে দাঁড়িয়েছিল। তারপর তারা রেস্টুরেন্টের ভিতরে যায়। রেস্টুরেন্টের মেঝে ছিল কাচের তৈরি, নিচের সবকিছু দেখা যাচ্ছিল এবং রেস্টুরেন্টের মাঝখানে একটি লাইভ কিচেন ছিল। সবাই পার্টি করছিল এবং এই সময়ে আইরিস পলের পকেট একটি গোলাপ রাখে। তার আঙুলে কাটার খোঁচা লাগে এবং রক্ত পড়ে, যার ফলে আইরিস বমি করে। এই দেখে রেস্টুরেন্টে আসা গায়িকা বুঝতে পারে যে আইরিস গর্ভবতী। কিন্তু যখন সে আইরিসকে জিজ্ঞেস করে, তখন আইরিস নিজেও এটা সেখানেই প্রথম জানে। তবুও আইরিস অনেক খুশি হয়। এখানে সে গায়িকার ছেলেকে দেখে এবং সে এই শিশুর প্রতি আকর্ষণ অনুভব করে কোন কারণ ছাড়াই। যাই হোক, সে পলের কাছে যায় এবং পল তাকে উপর দিকের ছাদে নিয়ে যায়। সেখানে পল আইরিসকে বিয়ের প্রস্তাব দেয়। আইরিস উত্তেজিত হয়ে তার প্রস্তাব গ্রহণ করে এবং তাকে এই সুখবরটিও দেয় যে সে গর্ভবতী, এবং এতে পলও খুব খুশি হয়। এখানে আইরিস খেয়াল করে যে সেই গায়িকার ছেলে ওখানেই আছে এবং সে দুষ্টু ছেলেটি একটি কয়েন উপরের দিক থেকে নিচে ফেলে দেয়। কয়েনটি মাটিতে পড়ার পরিবর্তে এসি আউটডোর ইউনিটের ভ্যাকুয়াম প্রেসার দ্বারা তার ভিতরে টেনে নেওয়া হয়। যখন সবাই পার্টি করছিল, নাচছিল, তখন দেখা যায় যে রেস্টুরেন্টের মেঝে কাঁপতে শুরু করে। কয়েনটিও এসি ডাক্তের ভিতরে খুলতে থাকে, ফ্যানের এয়ারফ্লো দিয়ে চলে যেতে থাকে। আর হঠাৎ করেই রেস্টুরেন্টের ভিতরের মেঝে ভেঙে পড়ে সবাই নিচে পড়ে যায়। পল একটি কাচের টুকরো ধরে বাঁচার চেষ্টা করে, যা তার হাতে আঘাত করে। তবুও সে নিজেকে বাঁচাতে পারে না এবং পড়ে গিয়ে মারা যায়। আইরিস একটি স্থির স্থানে দাঁড়িয়েছিল, তাই সে বেঁচে যায়। যে কয়েনটি ডাক্তের ভিতরে ঘুরছিল তা বের হয়ে অন্য এক জায়গায় গিয়ে গ্যাস পাইপে আঘাত করে, যার ফলে গ্যাস লিক হয় এবং রেস্টুরেন্টের লাইভ কিচেনে আগুন লেগে যায়। ফলে সেই গায়িকাও মারা যায় এবং আইরিস বাঁচার জন্য একটি পিয়ানোর নিচে লুকায়। বাঁচার জন্য আইরিস লিফটে যায়, যেটি সম্পূর্ণরূপে ভরে ছিল মানুষের দ্বারা। লিফট নামার আগেই একজন মানুষ তার নিচে এসে চাপা পড়ে যায়। এই কারণে লিফট ক্ষতিগ্রস্ত হয় এবং ভিতরের সবাই মারা যায়। যখন সে আবার উপরে যায়, রেস্টুরেন্টের অর্ধেক অংশ একদিকে হেলে পড়েছিল। তার ভিতর দিয়ে চলাফেরা করে মানুষ বাঁচার চেষ্টা করছিল। শুধু একটি পিয়ানো ছিল যেটি এই অংশটির ভারসাম্য ধরে রেখেছিল। ডাক্তের ভিতরে খোঁড়া কয়েনটি এসে এই পিয়ানোর উপর পড়ে ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং এই অংশটিও পড়ে যায়। সেখানে থাকা মানুষজন মারা যায়। আইরিস তখন সেই গায়িকার ছেলেকে দেখতে পায় এবং তাকে ধরে রাখে। সে তাকে বাঁচাতে চায়, কিন্তু নিচের জমিটিও ফাটে যায়। বাঁচার জন্য সে তার আঙুলের আংটিটি দুটি লোহার রডের মাঝখানে রাখে, কিন্তু তার হাত আহত হয় এবং আংটিটি খুলে যায়। এভাবে আইরিস এবং সেই শিশুটিও নিচে পড়ে যায় এবং মারা যায়। এবং হঠাৎ একটি মেয়ে চিৎকার করে ওঠে এবং বোঝা যায় আমরা যা দেখেছি তা ছিল একটি মেয়ে স্টেফানির হ্যালুসিনেশন। সে তখন তার ক্লাসে বসেছিল এবং তার চিৎকারে ক্লাসের পরিবেশ বিঘ্নিত হয়। তার শিক্ষক তাকে জিজ্ঞাসা করলে স্টেফানি বলে যে আমি এ ধরনের হ্যালুসিনেশন ও ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই। রাতে ঘুমের মধ্যেও সে এই দুঃস্বপ্ন দেখে চিৎকার করে জেগে ওঠে। তার রুমমেট তাকে পরামর্শ দেয়, তুমি তোমার পরিবারের সাথে এই বিষয়ে কথা বলো। সে তার বাবার কাছে যায়, তার ভালো ভাইয়ের সাথে দেখা করে যার সাথে তার দারুণ বন্ধন ছিল, এবং তারা দুজন তার মামার বাড়ি যায়, যিনি তার মায়ের ভাই ছিলেন। তাদের কাজিনদের সাথে তাদের অনেক মায়া ছিল। সবাই মজা করছিল। তখন স্টেফানি তার মামাকে তার দাদি আইরিস সম্পর্কে জিজ্ঞাসা করে। অর্থাৎ সেই আইরিস যাকে আমরা স্টেফানির হ্যালুসিনেশনে দেখেছিলাম, সে তার দাদি। তার মামা তার মায়ের নাম শুনেই রেগে যায় এবং বলে, তোমার দাদি আমাদের কাছে মৃত। সে পাগল হয়ে গেছে। সে আমাদের ছেড়ে একটা দ্বীপে চলে গেছে এবং এরপর আর কখনো আমাদের দেখতে আসে। এই কারণে তোমার মায়ের মানসিক অবস্থা খারাপ হয়ে যায় এবং সেও আমাদের ছেড়ে চলে যায়। তার মামা এইসব বলে চলে যায়, কিন্তু তার খালা তাকে সাহায্য করে এবং আইরিসের পাঠানো চিঠি, তার ঠিকানা এবং কিছু জিনিস দেয়। এই জিনিসগুলোর মধ্যে ছিল সেই ছবি যেটিতে পল এবং আইরিস স্কাইভিউ রেস্টুরেন্টের সামনে ছবি তুলেছিল। এটি দেখে স্টেফানি খুবই বিস্মিত হয়। এই ছবি, এই রেস্টুরেন্ট, সবই তার হ্যালুসিনেশনে দেখা ছিল। এখন আইরিসের সাথে দেখা করতে স্টেফানি সেই নির্জন দ্বীপে যায়। সেখানে একটি ঘর ছিল, তবে ঘরের অবস্থা ছিল খুবই খারাপ। সিকিউরিটি ক্যামেরায় স্টেফানি তার পরিচয় দেয়, তাই আইরিস তাকে ঘরে ডাকেন। আইরিসও স্টেফানিকে দেখে খুব খুশি হন। তিনি স্টেফানিকে তার মায়ের কথা জিজ্ঞাসা করেন। স্টেফানি বলে যে আমাদের মা ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গেছে। এখানে স্টেফানি আইরিসকে মূল কথা বলে যে আমি তোমাকে আর দাদুকে স্কাইভিউ রেস্টুরেন্টের সামনে দেখেছি, এবং সেই রেস্টুরেন্ট ধ্বংস হচ্ছিল, সবাই মারা যাচ্ছিল। এই দুঃস্বপ্ন আমি প্রতিদিন দিনরাত দেখি। এখানে আইরিস তাকে বলেন যে তুমি যেসব দৃশ্য দেখো, সেগুলো আমিও দেখতাম, এবং সেই দৃশ্যগুলোর মাধ্যমেই আমি সেই বড় দুর্ঘটনার দিন সবাইকে বাঁচাতে পেরেছিলাম। সেই দিন আমি সেই ছেলেটির হাত থেকে কয়েনটি নিয়ে নিয়েছিলাম, যার কারণে পুরো ঘটনা ঘটতে পারত, এবং রেস্টুরেন্টের মেঝে ভেঙে পড়ার ঘটনাও আমি আগেই জানতাম।
তাই আমি মাইক্রোফোনে গিয়ে ঘোষণা দিয়েছিলাম যে মেঝে ভেঙে পড়বে। এই কারণে মানুষ আগেই বেরিয়ে যায় এবং এইভাবে অনেক মানুষ মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। স্টেফানি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, তুমি সেদিন সবার প্রাণ বাঁচিয়েছিলে? তখন আইরিস বলেন, হ্যাঁ, সেদিন আমি মৃত্যুকে প্রতারণা করে সবাইকে বাঁচিয়েছিলাম। কিন্তু মৃত্যু সেই মানুষদের পিছু ধাওয়া করতে থাকে। মৃত্যু সেই সব মানুষের সাথে খেলা শুরু করে যাদের আমি সেদিন বাঁচিয়েছিলাম। মৃত্যু সেই সব মানুষদের খুঁজে খুঁজে মেরে ফেলতে থাকে। শুধু সেই মানুষদের নয়, যদি তাদের সন্তান থাকতো তাহলে তাদেরও হত্যা করত। এবং যারা সেই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল এবং তাদের যেসব সন্তান পরে জন্ম নেয়, মৃত্যু তাদেরও মেরে ফেলতে থাকে। কারণ যদি সেই মানুষগুলো ওই দিন মারা যেত তাহলে তাদের সন্তানের জন্মই হতো না। মৃত্যু একের পর এক মানুষকে মারছিল যখন সেই ঘটনার মানুষদের হত্যা করছিল। তখন আমি এইসব বুঝতে পারি। মৃত্যু পলকেও ক্যান্সারে নিয়ে গেল এবং তারপর আমি বুঝতে পারি এবার আমার পালা। মৃত্যুকে ফাঁকি দিতে আমি এখানে লুকিয়ে আছি। যদি আমি মারা যাই তাহলে মৃত্যু তোমার মা, তার ভাই, তাদের সন্তান এবং এমনকি তোমাকেও হত্যা করবে। কিন্তু যতদিন আমি বেঁচে আছি তোমাদের কিছু হবে না। স্টেফানি জিজ্ঞাসা করে, তাহলে আমি কেন এসব দৃশ্য দেখতে পাচ্ছি? তখন আইরিস বলেন, কারণ এখন মৃত্যু আমাদের পেছনে লেগেছে। এটা শুনে স্টেফানি অনেক ভয় পায়। তারপর আইরিস তাকে একটি বই দেয় যাতে সেই দুর্ঘটনার বেঁচে যাওয়া মানুষের গল্প, তাদের কিভাবে মৃত্যু পরে হত্যা করেছে এবং মৃত্যুকে প্রতারণা দেওয়ার উপায় লেখা ছিল। স্টেফানি এগুলো বাজে কথা মনে করে বইটি নেয় না এবং বলে যে আমি আবার আসব। এই বলে সে বেরিয়ে যায়। আইরিস, যে বছর ধরে এই কেবিন থেকে বের হয়নি, সে সিদ্ধান্ত নেয় যে এবার সে মৃত্যুর সামনে আসবে তার সন্তানদের বাঁচাতে। সে বাইরে এসে সেই বইটি স্টেফানিকে দেয়। সে বলে, এখন মৃত্যু তোমার পেছনে আসবে এবং নিজেকে বাঁচাতে হলে এই বইটি ব্যবহার করতে হবে। স্টেফানি তার কথা বিশ্বাস করে না। তখন আইরিস বলে, এবার আমার মৃত্যু দেখো। এখানে দেখা যায় গ্যাস লিক হয়, গ্যাস লিকের কারণে কিছু একটি জিনিস নড়ে যায়, তারপর আরেকটি। এইভাবে একটার পর একটা সংযোগের মাধ্যমে কিছু একটা আইরিসের মুখে গিয়ে ঢুকে এবং তাকে পেছনে থেকে বিদ্ধ করে ফেলে এবং আইরিস মারা যায়। এখন স্টেফানি বিশ্বাস করতে শুরু করলো আইরিসের কথা। 2 দিন পর আইরিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়, যেখানে স্টেফানির মাও উপস্থিত ছিলেন। এখন স্টেফানি বুঝতে পারল, যদি পরবর্তী মৃত্যু হয় তবে সেটা হবে তার মায়ের। তার মাকে বাঁচানোর জন্য সে আইরিসের দেওয়া বই পড়তে শুরু করলো, যার মধ্যে আইরিস সেই কয়েনটি লুকিয়ে রেখেছিল, যার কারণে সে সেই দিনের দুর্ঘটনা থেকে মানুষদের বাঁচাতে পেরেছিল। সবকিছু বুঝে স্টেফানি এখন তার পরিবারকে ফোন করে যেন সবাইকে সতর্ক করতে পারে। কিন্তু কেউ তার ফোন ধরছিল না। এখানে দেখানো হয় যে স্টেফানির পুরো পরিবার পার্টি করছিল। এই পার্টিতে দেখানো হয় মৃত্যু খেলা শুরু হয়ে গেছে। একটি গ্লাস ভেঙে যায় এবং তার একটি টুকরো বরফের টুকরার মধ্যে পড়ে। সবাই এখান থেকে বরফ নিচ্ছিল। এই বরফের টুকরোটি স্টেফানির চাচার গ্লাসে যায় এবং তিনি গ্লাসটি পাশে রেখে অন্যদিকে চান। এছাড়াও এখানে উপস্থিত সব জিনিসগুলো একটু একটু করে তাদের জায়গা পরিবর্তন করছিল, যেন সবকিছু কোনো পরিকল্পনা অনুযায়ী ঘটছে। স্টেফানির চাচার হাত থেকে গ্লাসটি পড়ে যায় এবং একটি কাচের টুকরো তার পায়ে ঢুকে যায়। ব্যথার কারণে তিনি মাটিতে পড়ে যান। তারপরে যাওয়ার ফলে চেক কম্পন হয়। একটি যন্ত্রপাতির উপর রাখা একটি টুল পড়ে যায় যা ঘাস কাটার মেশিন চালু করে দেয়। এই মেশিনটি হঠাৎ করে স্টেফানির চাচার মুখের উপর চলে যায় এবং তার পুরো মুখ চেপে মেরে ফেলে। এই ভয়ানক মৃত্যুর কারণে সবাই খুব ভয় পেয়ে যায়। স্টেফানি খুব ভয় পেয়ে যায়। এখন সে পুরো পরিবারকে বোঝায় যে মৃত্যু এখন তাদের পেছনে। সে জানায় যে আইরিস সেই দিন টাওয়ারটি বাঁচালেও মৃত্যু টার্গেট করতে শুরু করেছে সেই সব মানুষদের যারা সেই টাওয়ার ধ্বংসের ঘটনায় বেঁচে গিয়েছিল। মৃত্যু তাদের এবং তাদের পরিবারকে পুরোপুরি শেষ করে দিয়েছে এবং এখন শুধু তাদের পরিবার এবং আরেকটি ছেলের পরিবার জীবিত আছে। স্টেফানি বলে, প্রথমে আইরিস মারা গেল, তারপর তার বড় ছেলে। এইভাবে তার চাচার মৃত্যুর পরে এখন তার মেয়ের পালা, এবং যখন আমার মা মারা যাবে তখন আমার পালা আসবে। সবাই স্টেফানির কথা শুনেছিল কিন্তু কেউ বিশ্বাস করেনি। তার চাচার ছেলেরা, তার কাজিনরা রেগে যায় যে সে তার বাবার মৃত্যুর মজা করছে। এখানে শুধু একজন ব্যক্তি ছিল যে স্টেফানির কথা বিশ্বাস করেছিল, সে ছিল স্টেফানির মা। কিন্তু স্টেফানি তার মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলছিল না। এখানে দেখানো হয় স্টেফানির চাচার বড় ছেলে তার পিয়ার্সিং দোকানে। সে তার কাজ শেষ করে দোকান বন্ধ করে এবং তার বাবার স্মৃতিতে সে নিজের হাতে একটি ট্যাটু করায়। এই সময়ে তার নাকে একটি পিন পরা ছিল। এখানে তার নাকের পিয়ার্সিং দেখানো হয় এবং হঠাৎ ওপরের ফ্যান চালু হয়, যার সঙ্গে একটি চৌম্বকীয় চেইন ছিল যা তার নাকের পিয়ার্সিংয়ের সঙ্গে আটকে যায়। ফ্যান চালু হওয়ার কারণে চেইন ঘুরতে থাকে এবং সেই ছেলেটিও ঘুরতে থাকে। নিচে অনেক কেরোসিন ছিল যার মধ্যে তার লাইটার আগুন ধরিয়ে দেয়। সে নিজেকে চেইন থেকে মুক্ত করে কিন্তু নিচে আগুনে পড়ে যায়। আমরা দেখি যে দোকানে আগুন ধরে যায়। যেই মুহূর্তে স্টেফানি জানতে পারে তার দোকানে আগুন লেগেছে, সে সিদ্ধান্ত নেয় সকাল হতেই তার দোকানে যাবে। কিন্তু সেই ছেলে গাড়ির সামনে এসে তাদের থামিয়ে দেয়। অবাক করার ব্যাপার ছিল,
সে কোনো আঘাত পায়নি, শুধু তার হাতে কিছু হয়েছে। তারা নির্ভয়ে কথা বলছিল, তখন হঠাৎ করে একটি দ্রুতগতির ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। কিন্তু তাতেও তার কিছু হয় না। এটা দেখে সে স্টেফানিকে বলে, দেখো, আমি তো বলেছিলাম আমার কিছু হবে না। এখানে স্টেফানি মনে করলো তার কথাগুলো অযথা ছিল। সে তার কথায় মন না দিয়ে রাস্তায় কি কি জিনিস আছে তা খেয়াল করছিল, যা তাকে ক্ষতি করতে পারে। একটি গার্বেজ ট্রাক এখানে চলে যায়। তখন স্টেফানি তাকে বলে এটা থেকে দূরে থাকতে, কিন্তু সে যায় এবং ট্রাকটিকে জড়িয়ে ধরে, এবং সত্যিই কিছুই হয় না তার। এখন সেই ছেলে স্টেফানিকে বলে, দেখো, আমি তো বলেছিলাম তুমি বেশি চিন্তা করছো। তার বোন হাতে বের হয়। তখন হঠাৎ করে তার পা একটি বলের সাথে ধাক্কা খায়, ফলে সে একটি ডাস্টবিনে পড়ে যায় এবং ট্রাক চালকেরা দ্রুত তাকে ট্রাকে ফেলে দেয়। তাদের তিনজন এই ঘটনাটি দেখে তারা তিনজন ট্রাক থামানোর জন্য দৌড়ায়। স্টেফানি নিজের জীবনের পরোয়া না করে সে সেই ট্রাকের উপরে ওঠে তাকে বাঁচাতে, কিন্তু দেখা যায় যে সেই ট্রাকের মধ্যে আবর্জনা চূর্ণ হচ্ছিল। আর এই মেশিনে সেই মেয়েটির শরীরও চূর্ণ হয়ে যায়। শুধু তার হাত স্টেফানির হাতে থাকে, আর সে মারা যায়। তার মৃত্যুর কারণে সবাই খুব হতাশ হয়ে পড়ে। স্টেফানির ভাই তাকে বলে, তুমি ঠিক ছিলে। কিন্তু এই সময়ে স্টেফানি তার নিজের অনুমানকেও বিশ্বাস করছিল না, কারণ সে ভাবছিল যে মেয়েটি মারা গেছে তার বড় ভাইয়ের মৃত্যুর কথা ছিল। তখন তাদের খালা এসে একটি বড় সত্য প্রকাশ করেন যে আসলে সেই ছেলে স্টেফানির চাচার নিজের ছেলে নয়। এই কারণে তার মৃত্যু হয়নি, কিন্তু তার বোন মারা গেল, যিনি তার চাচার বড় মেয়ে ছিলেন। এটা শুনে স্টেফানি হতবাক হয়ে যায়। এখন সবাই স্টেফানির পাশে ছিল, কারণ সবাই তার কথা বিশ্বাস করতে শুরু করেছিল। যে মেয়েটি মারা গেছে তার ছোট ভাই স্টেফানিকে বলে, তাহলে এবার আমার পালা। স্টেফানি, আমি মরতে চাই না, তুমি কি আমাকে সাহায্য করবে? স্টেফানি বলে, আমি বাঁচাতে চাই, কিন্তু আমি জানি না এরপর কি হতে যাচ্ছে। তখন তার ভাই তাকে বলে, দেখো, তুমি তো আগেই বুঝে গিয়েছিলে কি হতে যাচ্ছে। তুমি বুঝবে, শুধু তোমার চারপাশটা খেয়াল করো। স্টেফানির মনে পড়ে যায় আইরিস তাকে একটি ছেলের কথা বলেছিল, যে সেদিন বেঁচে গিয়েছিল। সে এখনো একটি হাসপাতালের কাজ করছে। সে জীবিত ছিল এবং সে মৃত্যুকে ফাঁকি দিতে পেরেছিল। সে জানতো কিভাবে মৃত্যুকে ফাঁকি দিতে হয়, তাই তারা সিদ্ধান্ত নেয় তার কাছে যাবে। যখন এরা সবাই সেখানে পৌঁছায় এবং তার নাম ডাকে জেডি, সে অবাক হয়ে যায়। এই নামে শুধু আইরিসই তাকে ডাকত। এরা তাকে জিজ্ঞেস করে, তুমি আইরিসকে কিভাবে চিনো? সে বলে, যখন টাওয়ার ঘটনা ঘটেছিল আমি সেখানে ছিলাম। আমি ছিলাম গায়কের ছেলে। এটা জেনে স্টেফানির মনে পুরো ভীষণটি ফিরে আসে, আর সেও তাকে চিনে ফেলে। এই লোকটিও বলে যে আইরিস বহু বছর আগে তার সঙ্গে দেখা করতে এসেছিল, কারণ সে চেয়েছিল তার স্বামী পলকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে। অনেক চেষ্টা করার পরেও এই মানুষগুলো তার জীবন বাঁচাতে পারেনি। স্টেফানি জিজ্ঞেস করলো, এমন কি কেউ আছে যে এই মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিল? তখন সেই মানুষটি বলল, হ্যাঁ, এমন দুইজন ব্যক্তি ছিল যারা মৃত্যুকে ফাঁকি দিয়েছে, কিন্তু এমন হবে না। প্রথমে মৃত্যু তাদের জয় করে। মৃত্যু প্রথমে তাদের স্বীকার করে এবং তারা মারা যায়, কিন্তু কিছুক্ষণ পরে ডাক্তার বা অন্য কারো প্রচেষ্টায় তারা পুনরায় জীবিত হয়। আর তারপর থেকে মৃত্যু তাদের আর তাড়া করেনি। স্টেফানি তাকে বলল, অনুগ্রহ করে তুমি আমাদের এই কাজে সাহায্য করো, আমাদের সাহায্য করো। কিন্তু সেই মানুষটি বলল, না, আমি একবার মৃত্যুকে আলিঙ্গন করে তাকে ফাঁকি দিয়েছি, কিন্তু আমারও মরতে হবে, কারণ আমি ক্যান্সারে আক্রান্ত, আর সবাইকেই একদিন মরতে হবে। আমরা মৃত্যুর থেকে পালাতে পারি না, সেটাই আমাদের শেষ গন্তব্য। তার আগে আমাদের উচিত বাকি সময়টা উপভোগ করা। যখন এই মানুষগুলো খুব দুঃখে ছিল, তখন তাদের একজনের মাথায় একটা আইডিয়া আসে। সে তার ভাইকে চীনাবাদাম খাওয়াবে, যে মারা যাওয়ার কথা ছিল, কারণ সে চীনাবাদামের প্রতি অ্যালার্জিক ছিল। এইভাবে চীনাবাদাম খেয়ে সে মারা যেতে পারে। কিন্তু তার পরিকল্পনা ছিল, যখন সে মৃত্যুর কাছে যাবে, সে তখন তাকে অ্যান্টি অ্যালার্জি ও চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলবে। এইভাবে তারা মৃত্যুকে ফাঁকি দিতে পারবে। কিন্তু যখন সে ভেন্ডিং মেশিনে আসে, ভেন্ডিং মেশিন কাজ করছিল না। সে খুব তাড়াহুড়ায় ছিল। সে চীনাবাদাম ম্যানুয়ালি বের করার চেষ্টা করে, কিন্তু মেশিনের স্ক্রু ঢিলা হয়ে যায়। তারপর তারা একটা ঘরে গিয়ে লুকায়। সে তার ভাইকে বলে, এখানে অপেক্ষা করো, আমি তোমার জন্য অ্যান্টি অ্যালার্জি নিয়ে আসি। এ কথা বলে সে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ হওয়ায় কিছু বাটন চাপা পড়ে, এবং আর আই মেশিনও কিছুক্ষণ পর হুইচেলে ইনজেক্টর আর হুইলচেয়ার নিয়ে ফিরে আসে। সে তাকে চীনাবাদামের চকোলেট খেতে বলে। তারা তাদের পরিকল্পনা পূরণ করার আগেই এখানে আর আই মেশিন চালু হয়ে যায়। তার উচ্চ চুম্বকীয় রশ্মির কারণে এটি সব ধাতব জিনিসের দিকে আকর্ষণ করতে শুরু করে। স্টেফানির বড় কাজিন, যার শরীর জুড়ে পিয়ার্সিং ছিল, মেশিনটি হুইলচেয়ারের সঙ্গে সঙ্গে তাকেও নিজের দিকে টানতে থাকে, আর অদ্ভুতভাবে সে টেনে নেওয়া হয়। সে নিজেকে বাঁচাতে পর্যন্ত পারে না। ভেঙে যাওয়ার পরে হুইলচেয়ারও চৌম্বক শক্তিতে টেনে নেওয়া হয়, এবং সে সঙ্গে সঙ্গেই মারা যায়। তার ছোট ভাই, যে চকোলেট চীনাবাদাম খেয়েছিল, সেও খুব কষ্ট পাচ্ছিল। নিজেকে বাঁচাতে সে ইনজেকশন প্রয়োগ করে পাশে সরিয়ে দেয়।
যেটা তাকে আরোগ্য করে। কিন্তু তারপর ভেন্ডিং মেশিন থেকে একটি স্প্রিং ছুটে বের হয়, যেটা তারা হাতে খুলেছিল। এক দেয়াল থেকে আরেক দেয়ালে আঘাত করে, সেই স্প্রিং শেষ পর্যন্ত আঘাত করে সেই ছেলেকে, যে মৃত্যু ঠকাতে চকোলেট খেয়েছিল এবং নিজেকে অ্যালার্জি মুক্ত করেছিল। এইভাবে সেও মারা যায়। মানে, মৃত্যু তাকে যেতে দেয়নি। তাদের মৃত্যুতে সবাই শোকে ডুবে যায়। স্টেফানি তার মাকে বলে, এখন তোমার পালা। আমার মনে হয় তুমি সেই বাড়িতে থাকা উচিত যেটা তোমার মা আইরিসের ছিল, কারণ তিনিও অনেকদিন ধরে ওই বাড়িতে থেকেছেন। স্টেফানির মা তার কথায় রাজি হন এবং তারপর আমরা দেখি স্টেফানির হাতে থাকা বই থেকে কয়েনটা পড়ে যায়, যেটা এক বৃদ্ধা তুলে নিয়ে তার পাশে রাখেন। স্টেফানি তাড়াতাড়ি তার নানির বাড়িতে যায় এবং সে তার মাকে ভিতরে যাওয়ার অনুরোধ করে। তার মা তার 2 সন্তান নিয়ে খুব চিন্তিত ছিলেন। তখন স্টেফানি বলে, মা, যতক্ষণ তুমি বেঁচে আছো আমাদের কিছুই হবে না। এ কথা বলে সে ও তার ভাই মিলে মাকে তার নানির বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু আমাদের দেখানো হয় যে ইতিমধ্যেই গ্যাস লিক হচ্ছিল এবং সেখানে স্পার্কিংও হচ্ছিল। যদিও স্টেফানির মা সেটা গন্ধ পায়, কিন্তু উপেক্ষা করে। তিনি ভিতরে চলে যান, আর গ্যাস লিক আর স্পার্কের কারণে একটা বড় বিস্ফোরণ ঘটে, যার কারণে স্টেফানির গাড়িটাও পানিতে পড়ে যায় এবং সে পানির ভিতর কষ্ট পেতে থাকে। ভিতরে স্টেফানির মা বিস্ফোরণে পড়ে যায়, আর স্টেফানির ভাই, যে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল, পড়ে যায়। সে লক্ষ্য করে যে একটা টাওয়ার তার উপর পড়তে চলেছে। এর আগে যে এটা পড়ে, তার মা এসে তাকে বাঁচায়, আর সেই টাওয়ার তার মায়ের উপর পড়ে এবং সে মারা যায়। এখন এই ছেলে জানতে পারে এখন স্টেফানির পালা স্টেফানিকে বাঁচাতে। সে তাড়াতাড়ি পানিতে ঝাঁপ দেয় এবং যখন সে তাকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে, সে দেখে স্টেফানি ইতিমধ্যেই মারা গেছে। সে তাকে সিপিআর দেয়, যা তার জীবন ফিরিয়ে আনে। সে আবার জীবিত হয়ে ওঠে এবং এই মানুষগুলো খুশি হয়, কারণ স্টেফানির নিথর দেহে আবার প্রাণ ফিরে আসে, আর সে মৃত্যুকে গ্রহণ করেছিল। এখন তারা মৃত্যুকে ঠকাতে পারবে। এই 2 জন খুশি ছিল যে তারা দুজনেই বেঁচে গেছে, কিন্তু তারা তাদের মা এবং অন্যদের জন্য দুঃখে ছিল। কিছুক্ষণ পরে আমাদের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে তাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেছে। আজ ছিল চার্লির, স্টেফানির ছোট ভাইয়ের গ্র্যাজুয়েশন সেরেমনি। সবাই সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। উত্তেজনায় স্টেফানি তার পকেট গোলাপ রাখে। এখানে গোলাপের একটি কাঁটা তার আঙুলে বিঁধে যায়, আর তার আঙুল দিয়ে রক্ত বের হয়, যেমনভাবে ছবির শুরুতে আইরিসের হাত থেকেও রক্ত বেরিয়েছে। এটা দেখে স্টেফানি বুঝে যায় যে মৃত্যুর খেলা আবার শুরু হতে যাচ্ছে। দৃশ্য বদলায়। অন্যদিকে দেখানো হয় সেই কয়েন যেটা আইরিস সেদিন পড়া থেকে বাঁচিয়েছে, আর এখন সেই বৃদ্ধার কাছে ছিল। যখন সেই বৃদ্ধা তার পার্স খুলে, সেই কয়েন পড়ে যায়। ঘুরতে ঘুরতে সেটা পড়ে রেল লাইনের মাঝখানে, যেটা ছবির শুরুতেই দেখানো হয়েছিল। সেই কয়েন রেলওয়ের জাংশনের মাঝে গিয়ে থেমে যায়, যার কারণে ট্র্যাক নষ্ট হতে পারত। দৃশ্য বদলে যায় এবং আমরা আবার দেখি স্টেফানি ও তার ভাইকে, যেখানে তাদের প্রতিবেশী ডাক্তার তাদের কাছে আসে। সে ছিল স্টেফানির ভাইয়ের বন্ধু। সে স্টেফানিকে বলে যে তোমার ভাই আমার কাছে তোমার কথা বলেছে। আমি তোমার প্রতি খুব বিমুগ্ধ। তুমি খুব ভাগ্যবান যে আজ তুমি বেঁচে আছো। স্টেফানি বলে, হ্যাঁ, আমি খুবই সৌভাগ্যবান যে আমি মৃত্যুর পরে আবার বেঁচে উঠেছি। ডাক্তার বলে, না, তুমি মৃত্যুর পরে জীবিত হওনি। যদি একজন মানুষ 5 মিনিট নিঃশ্বাস না নেয়, তাকে মৃত বলা হয়, কিন্তু তুমি মাত্র 2 মিনিট পরেই নিঃশ্বাস নিতে শুরু করেছিলে। এই অবস্থাকে বলা যায় অচেতনতা, মৃত্যু নয়। এটা শুনে স্টেফানি ও তার ভাই, তারা হতবাক হয়ে যায়। স্টেফানি চারপাশের জিনিসপত্র লক্ষ্য করে। সে সব কিছুর মধ্যেই নিজের মৃত্যুকে দেখতে শুরু করে, কিন্তু তাদের মৃত্যু সেইভাবে হয়নি। ট্রেনটা যেটা রেললাইন থেকে ছিটকে গিয়েছিল, ডিরেইল হয়ে সেটা তাদের বাড়ির দিকে এগিয়ে যায়। ট্রেন তার গতি কমাতে পারে না। নিজেকে বাঁচাতে স্টেফানি ও তার ভাই দৌড়াতে থাকে। ট্রেন অবশেষে থেমে যায়, কিন্তু তারা বাঁচতে পারে না, কারণ ট্রেনের পেছনে থেকে কিছু কাঠের টুকরো উড়ে গিয়ে তাদের শরীরে বিঁধে যায়। অবশেষে তারা দুজনেই মারা যায়। এইভাবে এই ফাইনাল ডেস্টিনেশন মুভি শেষ হয় একটি বার্তা দিয়ে, আমরা মৃত্যু থেকে পালাতে পারি না, আর একদিন সবাইকেই মরতে হয়।